আসসালামু আলাইকুম। ৭টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাক এবং আমার সাথে সাংকেতিক ভাষ্য উপস্থাপন করছেন আরিফুল ইসলাম। 4 দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তাঁর এবারে বাংলাদেশের সফর। কর্মসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তনিও গুতেরেস। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও ইফতারে অংশ নেবেন। ওই দিন রাতে ঢাকায় ফিরবেন মহাসচিব। সফরের তৃতীয় দিন ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে অ্যান্তনিও গুতেরেসের। একই দিন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। 4 দিনের সফর শেষে 16 মার্চ সকালে তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের জন্য সহায়তা আরও বৃদ্ধি এবং নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান। রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে। সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনালি এটা এফার্টসটা রিডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এইড আসে সেটার জন্য কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয়। প্রেস সচিব বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে আজকে। তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইয়েস্টারডে। অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করে উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং ওনার সাথে একই প্লেনে কক্সবাজার যাবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আর ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই দুইজনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। 2013 সালে 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল ব্রিফিংকালে এ তথ্য জানান অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের ডাক্তার ইমরান এইচ সরকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ রয়েছে। তিনি বলেন, আগামী 12ই মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আজকে 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছেন। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী,
ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক, সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি। এদেরকে সোনা রেস্টের আবেদন মঞ্জুর করে পিডব্লিউ যোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শাপলা চত্বরে গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। আমরা আদালতে জবাব দিয়েছি ইমরান এইচ সরকারের সম্পৃক্ততার ব্যাপারে। আমরা যেটা বলেছি যে শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই দিন সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে, সেই অভিযোগ আমরা দায়ের করেছি। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানকে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফরা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে শিল্প গ্রুপটি। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে। এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন উচ্চ আদালত। এরপর তত্ত্বাবধায়ক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। MBBS ও BDS ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি শাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ পর্যন্ত যারা এই পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় বলেও রায় বলেছেন হাইকোর্ট। তবে 13 মার্চ বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমের 4 দিন রিমান্ড দেওয়া হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ আদালতের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এছাড়া পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসের খান জ্যোতিকে 3 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হক ও ভাটারা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও 2 শিশুকে সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমানের আদালত এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম জর্জ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ মিজানের ছেলে সাব্বির ও শরীয়তপুরে পালং মডেল থানার চিকন্দি গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। কারাদণ্ডের পাশাপাশি তাদের 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে 2 শিশুকে 10 বছরের সর্বোচ্চ সাজার পাশাপাশি 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 3 আসামি কারাগারে আছেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা নিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তবে সাজা পাওয়া 2 শিশু পলাতক, তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সুন্দর ভবিষ্যতের আশায় স্বজনদের ছেড়ে প্রবাসে পা রাখেন অনেকেই। আসে কারো জীবনে সফলতাও, আবার কেউ বা ভাগ্যের নির্মম পরিহাসে দালাল চক্রের ফাঁদে পড়ে হয়ে যান নিঃস্ব। তবে সম্প্রতি আরও ভয়াবহ চিত্র ফুটে ওঠে রাশিয়া কাজের নামে যুদ্ধ দাস তৈরির নতুন ফাঁদ। আর জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, রিক্রুটিং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ও ট্যুর অপারেটরদের মাধ্যমে মানব পাচারকারীর চক্র যাতে শ্রমিক পাঠাতে না পারে সে বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমটিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। মানব পাচার ও জনশক্তি রপ্তানি নিয়ে শফিউল্লাহ সুমনের 2 পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। ইউরোপ যেতে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর ঘটনা কম বেশি সবারই জানা। সেই প্রক্রিয়ায় নির্মম বর্বরতায় যুক্ত হল যুদ্ধদাস। রাশিয়ায় কাজের জন্য বাংলাদেশ থেকে নেওয়া শ্রমিকদের দালাল চক্র বিক্রি করে দেয় রুশ সামরিক বাহিনীর কাছে। পরবর্তীতে তাদের সামরিক কিছু প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে, যার বলি নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির। ইউরোপ যাবার আশায় জমি বন্ধক রেখে 18 লাখ টাকা তুলে দেন দালালদের হাতে। ভাগ্য বদলের যে স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন সে স্বপ্নই থেকে যায়। ইউরোপে পা ফেলার আগেই দালাল চক্র তাকে বিক্রি করে দেয় রাশিয়ায়, আর সেই দেশে গিয়ে তাকে বরণ করতে হয় যুদ্ধদাসের জীবন। শেষ পর্যন্ত আর প্রাণে বাঁচতেও পারেননি তিনি। রাশিয়ায় আটকে পড়ে মানবতর জীবনযাপন করছেন অনেকেই। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, দেশি বিদেশি মানব চক্রের মূল উৎপাদন করা না গেলে ধ্বংসের মুখে পড়বে দেশের জনশক্তি রপ্তানি খাত। এই ধরনের অনিয়মিত অভিবাসন বন্ধে প্রথমত যে যাচ্ছেন এবং তার পরিবার, তাকে সবার আগে সচেতন হতে হবে। কোনো একটা ঘটনা ঘটলো, 2-1 অ্যারেস্ট হলো, কিন্তু কারা আসলে এই পাচারকারী চক্র, তাদের অর্থের লেনদেন কোথায় হচ্ছে, লিবিয়া জিম্মি করে কোথায় দেশে টাকা পাঠাচ্ছে, এই পুরো মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ দমন করতে হলে কিন্তু এই অর্থের লেনদেন বা এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজকে লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, সেখানে অস্থিতিশীলতা বলেই কিন্তু সেই জায়গার লোকজন তারা জীবন বাঁচাতে সাগর পাড়ি দিচ্ছে, সেখানে কিন্তু পাচারকারীরা বাংলাদেশি থেকে যুক্ত করছে। কাজে সেই জায়গাটাতেও কিন্তু স্থিতিশীল অবস্থা খুব জরুরি। কিন্তু এবার আমরা দেখলাম, যদিও সংখ্যাটা খুব কম, তারপর আমরা দেখলাম রাশিয়ায় আপনি কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, ভুইফোর এইসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়ছে দেশের জনশক্তি রপ্তানি খাত। কোনো প্রকার লাইসেন্স ছাড়াই এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ট্যুর অপারেটরদের মাধ্যমে বিদেশে শ্রমিক পাঠাচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। যার কাজ তাকেই করা উচিত। ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট কারা করবে? যারা ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের লাইসেন্স হোল্ডার, সরকার তাদেরকে পারমিশন দিয়েছে, তারা পাঠাবে। কিন্তু আমরা আজকে কী দেখতেছি, ম্যান পাওয়ারের লাইসেন্স হোল্ডার না, অথবা অন্যান্য ব্যবসা করে, এরা কিন্তু আজকাল লোক পাঠাচ্ছে বিভিন্ন দেশে, সেটা ইউরোপ আমেরিকাতে হোক আর মিডল ইস্টে হোক। এবং এরা কীভাবে পাঠাচ্ছে? বিভিন্ন বন জঙ্গলে, ওই যে শুনি আমরা সাগরে মানে ডুবে মরতেছে, বন জঙ্গলের মধ্যে তারা মারা যাচ্ছে। এগুলি একটা আমার মনে প্রমাণ দিতে পারবে না যে একটা রিক্রুটিং এজেন্সি মালিকরা পাঠাইছে। তা অথচ কিন্তু বদনামটা হচ্ছে এই ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সিদের। সাধারণ লোক কিন্তু বুঝে না যে এদেরকে কারা পাঠাচ্ছে। সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকার বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এগুলো কাজ করে, তারা জানে এগুলো কারা করতেছে। এদেরকে বন্ধ করা উচিত, আর এরা অবশ্যই থামানো উচিত। আর না থামালে যারা আমরা জেনুইন ব্যবসা করি, যারা আমরা অরিজিনাল লাইসেন্স হোল্ডার, তারা কিন্তু আমরা ডিপ্রাইভ হচ্ছি আমাদের সুনাম থেকে। অভিবাসন নিয়ে কাজ করা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর এক গবেষণায় দেখা যায় 19% লোক টাকা দিয়েও বিদেশে যেতে পারছেন না। এতে তাদের গড়ে আর্থিক ক্ষতি হয় প্রায় 2 লাখ টাকা। 32% অভিবাসী বিদেশে গিয়ে চাকরি না পাওয়া সহ নানা হয়রানির মুখে পড়ছেন, আর বাকি 49% চাকরি পাচ্ছেন। শুধু দেশে নয়, গন্তব্য দেশটিতেও শক্তিশালী মধ্যস্বত্বভোগী গড়ে উঠেছে।
জনশক্তি রপ্তানিকে শৃঙ্খলায় আনতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার পরামর্শ সংশ্লিষ্টদের। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি বিজ্ঞাপন দেখে অনেকেই বিদেশে পড়াশোনা কিংবা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু দালাল চক্রে খপ্পরে পড়ে সেই স্বপ্ন অনেকেরই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। অনেকেই হচ্ছেন নিঃস্ব। আর তাই বিদেশে যাবার আগে অন্তত একটিবারের জন্য হলেও কাকরাইলের এই বিএমইটি ভবনে এসে তা যাচাই বাছাই করা জরুরি বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়িক গুরুত্বপূর্ণ এলাকাসমূহে করদাতাদের কর প্রদানে চালু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম। রাজধানী বংশালে আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত কর কমিশনার মোসাম্মদ শামীমা পারভিন। এ সময় তিনি জানান, ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে করদাতাগণ স্পটেই ইটিআইএন সার্টিফিকেট ইস্যু, রিটার্ন দাখিলের সুবিধা, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, সার্টিফিকেট গ্রহণ ও কর পরিশোধের সুবিধা সহ আয়কর সংক্রান্ত যাবতীয় পরামর্শ পাবেন। অনুষ্ঠানে 2,86,000 টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান কর্মকর্তারা। পরে করদাতাদের সনদপত্র প্রদান করা হয়। আর এরই সাথে খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।